ফ্রেশার হবে বা যাদের কোনো কিছু ডিসপ্যারিটি আছে তারা হয়তো এতে লাভবান। আচ্ছা, আমার স্ক্রিনটা নেক্সট স্লাইডে যাচ্ছে না কেন? আচ্ছা, আসছে স্যার। আচ্ছা, হয়তো ইন্টারনেট মেবি। এনিওয়ে, সো দিস ইজ ওয়াই উই আর হিয়ার অল টুগেদার, যে কারণ এক্সপ্রেস পার্ট টু এক্সামিনেশনের যে ফরম্যাট, রিটেন, অসপি, ক্লিনিক্যাল এবং আগে ওরাল ভাইভা ছিল, এখন যেটা রিপ্লেস হয়েছে দ্য 5 স্টেশন IOE বা ইন্টারেক্টিভ ওরাল এক্সামিনেশন। এবং অবভিয়াসলি এটা করা হয়েছে বিকজ ট্র্যাডিশনাল ভাইভাতে বেশ কিছু ল্যাকিংস ছিল। সবকিছুর আসলে প্রোজ এন্ড কনস আছে, IOE যে কনস নেই তা না, তারপরে ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড দিস ইজ a more standardized method of taking oral examination because traditional oral examination lacks in standardization, objectivity, reliability, person to person অনেক ভ্যারি করে, টাইম অ্যালোকেটেড টু ইচ স্টুডেন্ট, নাম্বার অফ কোয়েশ্চেন আস্কড, তারপর ডিফিকাল্টি লেভেল অফ কোয়েশ্চেন্স, এগুলো সবকিছু আসলে আমাদের আগের ওরাল এক্সামিনেশন যারা সেই ওরাল এক্সামিনেশন দিয়ে এসসিপিএস পাস করেছি তারা এটা ভালো করেই জানি। আর অবশ্যই এই IOE তে স্ট্রাকচার্ড সিলেবাসটা পুরো কভার করা হয় এন্ড কম্পিটেন্সিজ মেজার্ড হবে এবং একটা ব্লু প্রিন্ট করে আমরা দেখাবো কিভাবে ব্লু প্রিন্টটা হয়, এবং কোশ্চেন আনসার স্কোর্স এগুলো অনেক বেশি মোর ম্যাথমেটিক্যাল এবং ইচ ক্যান্ডিডেটস গেট ইকুয়াল অপরচুনিটি। তো আগের স্লাইডটাতে আমি একটু ফেরত যাব এটা বলার জন্য যে অবভিয়াসলি এই যে স্ট্রাকচারটা আমাদের পার্ট টু এক্সামিনেশনের, এটার মানে বেসিক বা কনসেপ্টটা আমাদের এক্সামিনেটর থাকা উচিত যে এই পুরো কনসেপ্টটাই করা হয়েছে যে একজন কনসালটেন্ট মেডিসিনে, দ্যাট ইজ একজন এক্সিপিএস ফেলো, বিসিপিএস এর ফেলো যিনি হবেন পাশ করে, তার জন্য প্রপার কম্পিটেন্সি থাকে ইন অল লেভেলস অফ মেডিসিন। সেই হিসেবে যারা যেটাতেই ফেলোশিপ করেন না কেন, যেহেতু আমি মেডিসিনের লোক, আমি মেডিসিন নিয়েই কথা বলছি, তো আপনারা খেয়াল করবেন যে আসলে যে রিটেন, অসপি, ক্লিনিক্যাল এগুলোকে ইয়ে করা হয়েছে যে যেই জিনিসগুলো আমরা অসপিতে বা ম্যানেজ করতে পারি না, যে টপিক গুলো বা যে অ্যাসপেক্ট অফ নলেজ গুলো, বা ক্লিনিক্যাল লং কি শর্ট কেসে যে জিনিসগুলো আমরা লাইভ দেখাতে পারি না, যে আমাদের সব কেস তো থাকে না, সব রকম কেস আমাদের কাছে অ্যাভেলেবল না, সেই সব জিনিসগুলো কিন্তু দেখা যায় যে রিটেনে সেটা অ্যাড্রেস করা হয়। আবার যেই জিনিসগুলো দেখা যাচ্ছে রিটেন, অসপি বা ক্লিনিক্যাল এক্সামিনেশনে অ্যাড্রেস করা যায় না, সেই জিনিসগুলো আমরা IOE তে অ্যাড্রেস করার চেষ্টা করি। ওভারল্যাপ তো অবশ্যই কমনলি হচ্ছে, কারণ আমাদের তো আসলে আলটিমেটলি কমন যে সিলেবাসের যে কমন টপিক গুলো যেগুলো আমাদের একজন বাংলাদেশি ডাক্তার বা ফেলোকে রেগুলার প্র্যাকটিসে ডিল করতে হবে, সেগুলোকে আলটিমেট সব প্ল্যাটফর্মে হাইলাইট করা হয়। তবে আপনারা খেয়াল রাখবেন যে যখন আপনারা প্রিপারেশন নেবেন, যে রিটেনের প্রিপারেশন, অসপি প্রিপারেশন, শর্ট অবজেক্ট এবং বিশেষভাবে আজকের যে টপিক IOE প্রিপারেশন, সেখানে আপনারা খেয়াল রাখবেন যে IOE তে সেই টপিক গুলোকেই যারা IOE কোশ্চেন করেন, যারা মডারেটর, তারা ওটাই চিন্তা করেন যে কোন টপিকটা আমাদের রিটেন, অসপি বা লং শর্ট কেসে আনটাচ থেকে যাচ্ছে, সেই ধরনের টপিক যেগুলো IOE তে আনা সম্ভব, সেই টপিক গুলোকে ওনারা বেছে নেন বেশি। তো এরকম একটা ব্যাকগ্রাউন্ড কাজ করে, যদিও ওভারল্যাপ অবশ্যই সব সিস্টেমের মধ্যেই আছে। তো IOE প্রিপারেশনের সময় আপনারা ওই টপিক গুলোকে বেশি গুরুত্ব দিবেন যেগুলো কমনলি রিটেন, অসপি বা বেডসাইড এক্সামিনেশন, ক্লিনিক্যাল এক্সামিনেশনে অ্যাড্রেস করা হয় না বা কম হয়। সো এই আইডিয়া থেকেই আসলে আমাদের 5টা স্টেশন ভাগ করা হয়েছে বাই দ্য কাউন্সিল অফ দ্য বিসিপিএস। দ্যাট ইজ নাম্বার 1 ইজ এমার্জেন্সি 1, এমার্জেন্সি 2, ক্রনিক প্রবলেম, রিসেন্ট আপডেটস এন্ড পাবলিক হেলথ এন্ড এথিক্যাল ইস্যু। আমি যে ব্যাকগ্রাউন্ডটা বললাম, এই যে এই 5টা স্টেশন যে চয়েস করা হয়েছে বা এথিক্যাল কমিটি যে কাউন্সিল যে এই 5টাকে চয়েস করেছেন ফর IOE, এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেটাই কাজ করে।
যেমন দেখুন ইমার্জেন্সি দুটো স্টেশন দেওয়া হয়েছে, ওয়ান আপনারা জানেন যে ওয়ান ফর ইভ্যালুয়েশন, অ্যানাদার ফর ম্যানেজমেন্ট। কারণ আমরা একদম অ্যাকিউট কেস গুলো কিন্তু আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশনে আনতে পারি স্বাভাবিকভাবে। তো এই জন্য সেই অ্যাকিউট কেস ম্যানেজমেন্ট এন্ড ইভ্যালুয়েশনটাকে আইওই পোর্শন অফ দ্য এক্সামিনেশনে জোর দেওয়া হয়েছে, দুটো স্টেশন রাখা হয়েছে। তারপর ক্রনিক প্রবলেমস তো সবসময় আমাদের থাকবেই, যদিও এই ক্রনিক প্রবলেম গুলো আমাদের রিটেন অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশনেও অ্যাড্রেস করা হচ্ছে, তারপরে আইওই ওরাল এক্সামিনেশনে রাখা হয়েছে। যেমন রিসেন্ট আপডেটস, এটা আইওই যেমন একটা ইম্পর্টেন্ট পার্ট, আমি মনে করি রিটেনেও রিসেন্ট আপডেটস সংক্রান্ত প্রশ্নগুলো একটা ইম্পর্টেন্ট পার্ট। আর সাথে পাবলিক হেলথ এন্ড এথিক্যাল ইস্যুস, যে জিনিসগুলো আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনে বা অস্পিতে তেমন একটা অ্যাড্রেস করা হয় না, এই আইওই এবং রিটেন এক্সামিনেশনে এই জন্য পাবলিক হেলথ এথিক্যাল ইস্যুস এই জিনিসগুলোকে হাইলাইট করা হয়, এখান থেকে অবশ্যই কোশ্চেন রাখা। তো এই এই যে বেসিক কনসেপ্ট, এই জিনিসটা আপনারা খেয়াল করবেন এবং সেই ভাবে আপনার প্রিপারেশন প্লট এন্ড টপিক গুলোকে সেভাবে আলাদা করে সাজিয়ে দিবেন বিভিন্ন সেক্টর। সো বেসিক পর্বে যেটা আমরা বলেছি অলরেডি, যে ইমার্জেন্সি ইভ্যালুয়েশন ম্যানেজমেন্ট আমাদের দুটো স্টেশন, আর ক্রনিক কেস ম্যানেজমেন্টে সাধারণত আউট পেশেন্ট বা সার্জিক্যাল ইস্যুস রিলেটেড টু মেডিসিন এগুলোকে আপডেট করা। রিসেন্ট আপডেট গুলোতে অবশ্যই রিসেন্ট যে বিভিন্ন জার্নাল, মেটা অ্যানালাইসিস, যে রিসেন্ট ইয়েগুলো মূলত দেখবেন যে যে পরীক্ষায় আপনি বসবেন তার 6 মাস, আমি বলবো ম্যাক্সিমাম 1 বছর, এই টেনিউরে সাধারণত কোশ্চেনের জন্য রিসেন্ট আপডেট গুলোকে বেছে নেওয়া হয়। তো আমি মনে করি রিসেন্ট আপডেট নিয়ে কথা বলার সময় আরেকটু বলবো যে বিভিন্ন ইনস্টিটিউশনে, যেমন ঢাকা মেডিকেল কলেজে আমার অনেকদিন কাজ করার অভিজ্ঞতা, তো ঢাকা মেডিকেল কলেজে যেমন রেগুলার উইকলি জার্নাল ক্লাব, এবং ঠিক সেরকম বিএসএমইউ এন্ড আদার্স মেডিকেল কলেজ বা আপনারা যে যে মেডিকেল কলেজে আছেন না কেন, নিশ্চয়ই এই ধরনের সিএমই গুলো হয়। ওই জায়গাগুলো আপনারা খেয়াল করবেন যে রিসেন্ট আপডেট কোনগুলো বলা হচ্ছে, এবং অবশ্যই সেই রিসেন্ট আপডেট গুলোকে আপনারা বেশি জোর দিয়ে ভালো করে আর্টিকেল গুলো পড়বেন, যেটার জেনারেলাইজ ইম্প্যাক্টটা স্ট্যাবলিশড। যেমন উদাহরণ হিসেবে, যেমন গোল্ড সিওপিডি, তারপর ডায়াবেটিসের যে এসজিএলপি ইনহিবিটর, এখন যে নতুন যে উইকলি ইনসুলিন গুলো আসছে, এই ধরনের যে আপডেট গুলো, এই ধরনের যেগুলোর বেশি ইম্প্যাক্ট আছে আমাদের ডে টু ডে প্র্যাকটিসে, যে আর্টিকেল গুলো আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারবেন, জানবেন, সেগুলোকে আপনারা বেশি হাইলাইট করবেন। কারণ অনেক আর্টিকেলে তো প্রতিদিন পাবলিশ হচ্ছে, তো ওগুলিকে হাইলাইট করবেন যেগুলো স্ট্যাবলিশড ভাবে আমরা আমাদের ডে টু ডে প্র্যাকটিসে যেগুলোর এক্সট্রাক্টকে আমরা অ্যাপ্লাই করতে পারছি, আমাদের সিনিয়র টিচাররা যেগুলোকে হাইলাইট করছেন সেগুলোকে আপনারা জোর দেবেন। সেম থিং ইন পাবলিক হেলথ এন্ড এথিক্যাল ইস্যুস, কারেন্ট যে পাবলিক হেলথ এন্ড এথিক্যাল ইস্যুস গুলো আছে সেগুলোকে আপনারা হাইলাইট করবেন। আর ইমার্জেন্সি তো আসলে আপনারা জানেনই, প্রত্যেকটা সাবজেক্টের কিছু কার্ডিওলজি, নিউরোলজি এন্ড আদার্স, প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু ইমার্জেন্সি আছে। সেই ইমার্জেন্সি যেগুলো বেশি কমনলি আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আমাদের প্রতিনিয়তই আমাদেরকে রেগুলার বেসিসে হাসপাতালে ফেস করতে হয়, সেগুলোকে আপনারা গুরুত্ব দিবেন বেশি। আর ক্রনিক কেস তো আছে। তো আই হোপ দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড অফ দিস স্টেশনস, যে এই স্টেশনে যারা কোশ্চেন করেন তারা কি চিন্তা করেন এবং কিভাবে তারা টপিক গুলিকে বাছাই করেন একটা কোশ্চেন করার জন্য। এবং কোশ্চেন করার স্ট্রাকচারটা হচ্ছে আমাদেরকে যেটা দেয়া হয়েছে, দ্যাট ইজ আমাদের যারা আমরা মডারেট করি, যারা স্যার এবং স্যারদের কাছে, আমরা সিনিয়র স্যারদের কাছে আমরা দেখি যে নলেজ, অ্যাটিটিউড এন্ড স্কিলস, এটা আপনারা সবাই জানেন, দিস আর দ্য বেসিক ডোমেনস অফ নলেজ। আর আমাদের যে 5টা আমরা যে স্টেশন বললাম, ওই 5টা হচ্ছে আমাদের মেইন ডোমেইন। সেই ডোমেইন গুলোকে সাব ডোমেইনে ভাগ করার মতো প্রেসক্রাইব স্ট্রাকচার বিসিপিএস থেকে দেয়া আছে, যেটা প্রত্যেক
এক্সামিনার অর মডারেটর যেটাকে ফলো করে কোশ্চেন সেট করে। ডোমেইন 5টা যেটা আমরা বললাম যে ইমার্জেন্সি 1-2, that is evaluation management, chronic case, recent update and public health and ethical issues। নিচে যেটা আমরা মডিফাইড করেছি, আজকাল বিসিপিএস থেকে জোর দেওয়া হচ্ছে যে আমরা শুধু রিসেন্ট আপডেটস এর একটা ফোর্থ কোশ্চেনটা তো আছেই, যেটা শুধু রিসেন্ট আপডেটস এর উপরে, বাট প্রত্যেকটা ইয়েতেই প্রত্যেকটা ডোমেইনেই রিসেন্ট আপডেট এন্ড এথিক্যাল ইস্যুগুলোকে ইনকর্পোরেট করার ব্যাপারে আজকাল একটু জোর দেওয়া হচ্ছে। ফার্দার ডিসকাশনে আপনারা আরেকটু ভালো বুঝতে পারবেন। সো লেট আস কাম টু দ্য সাবডোমেইনস। এই স্ট্রাকচারটাই মডারেটরদেরকে দেয়া হয় যে টু ফলো টু সেট আপ এ কোশ্চেন। তো তাহলে মনে করুন আমি একজন মডারেটর, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আইওই এর কিছু কোশ্চেন পাঠানোর জন্য বা সেট আপ করার জন্য। তো তখন আমি চিন্তা করব যে ঠিক আছে, তাহলে আমি স্টেশন 1 এর একটা কোশ্চেন আমি সেট করব। তো সেই ক্ষেত্রে তাহলে ইভ্যালুয়েশন হচ্ছে আমার মেইন ডোমেইন, ইমার্জেন্সি টপিকের উপর ইভ্যালুয়েশন, এবং আমার সাবডোমেইন গুলো স্ট্রাকচার করা আছে এভাবে, দ্যাট ইজ হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, ডায়াগনোসিস, রিলেভেন্ট বেসিক এন্ড প্যারা ক্লিনিক্যাল সায়েন্সেস। তো এই ডোমেইন গুলোকে টাচ করে আমি মনে করুন, সাপোজ আজকের যে উদাহরণ আমরা দেখাচ্ছি, এনিওয়ে মানে যে কোনো একটা ইমার্জেন্সি ইয়ে করা যায়, মনে করুন অ্যাকিউট এক্সাজারবেশন অফ অ্যাজমা। আমি ঠিক করলাম যে অ্যাকিউট এক্সাজারবেশন অফ অ্যাজমার উপর আমি একটা আইওই সেট আপ করব। তখন এই অ্যাকিউট এক্সাজারবেশন অফ অ্যাজমা যে আমি এই যে চিন্তা করব যে এটা তাহলে একটা পেশেন্টকে আমি সিনারিও একটা দেব, সেই সিনারিওর বেসিসে তাহলে আমি কিছু হিস্ট্রি রিলেটেড কোশ্চেন সেট করব, একইভাবে ফিজিক্যাল এক্সামিনেশন, এবং অবশ্যই এই জায়গাগুলোতে আমি খেয়াল করব যে রিসেন্ট আপডেটটা কি। অর্থাৎ একটা অ্যাকিউট এক্সামিনেশন অ্যাজ মতো ভেরি কমন টপিক, আমরা সেই থার্ড ইয়ার থেকেই পড়ছি, তাই না? বাট একজন কনসালটেন্ট যিনি একজন ফেলো হবেন, তাকে স্পেশালি কি হিস্ট্রির কোন অ্যাসপেক্ট গুলো অ্যাজ এ কনসালটেন্ট জানতে হবে, মানে খেয়াল রাখতে হবে, সেগুলোকে আমি পিক করব এবং আমি দেখবো যে রিসেন্ট গাইডলাইন, রিসেন্ট আপডেট এই হিস্ট্রির উপর, মানে দ্যাট ইজ ইভ্যালুয়েশন অফ দ্য অ্যাকিউট এক্সামিনেশন অ্যাজমা কি এসছে, সেটার উপর আমি কোশ্চেন কে ব্রেকআপ করব। ওখানে কি ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলোকে আমি ব্রেকআপ করে কোশ্চেন সেট করব। তো that is how actually a moderator thinks and acts। তো আমরা পরবর্তীতে আরেকটু আগালে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। সো এই জন্য এই ডোমেন গুলো আপনারা খেয়াল রাখবেন, যে এই যে আমরা ডোমেন গুলো দিচ্ছি, এই ডোমেন গুলো অ্যাভেলেবল আপনাদের কাছে। আপনিও যখন একটা অ্যাকিউট এক্সাজারবেশন অ্যাজমা চিন্তা করবেন যে এটা যেহেতু একটা মেডিকেল ইমার্জেন্সি এন্ড ভেরি কমন ইমার্জেন্সি, তাহলে এই অ্যাজমার অ্যাকিউট এক্সাজারবেশনের ইভ্যালুয়েশনে, এই ইভ্যালুয়েশন করতে গেলে আমি আমার বই থেকে যে পড়ি এই অ্যাকিউট এক্সাজারবেশন অ্যাজমার প্রেজেন্টেশন কি, ক্লিনিক্যাল সাইন কি, ইনভেস্টিগেশন কি, ডায়াগনোসিস কনফার্ম করব কিভাবে, এন্ড আদার রিলেভেন্ট বেসিক্স, তখন আমি এগুলোকে এই ডোমেন গুলোতে যেন ভাগ করে ওভাবে একটু চিন্তা করে পড়ি এবং মাইনুটলি পড়ি। কারণ আপনি জানেন যে প্রত্যেকটা কোশ্চেনে অনেকগুলো ফ্র্যাকশন দেয়া থাকবে, সেই আনসার গুলো কিন্তু আপনাকে টাচ করবে, এবং ওটা যখনই আপনি টাচ করবেন তখনই আপনি নাম্বার পাবেন। সো আপনি যখন পড়বেন একটা টপিক এবং ব্যাকগ্রাউন্ডে চিন্তা করবেন যে এটা আইওই তে এখান থেকে কোশ্চেন সেট হতে পারে, এইভাবে আপনি ব্রেকডাউন করে ফ্র্যাকশন ওয়াইজ চিন্তা করে সাবডোমেইন ওয়াইজ আপনি কনসেন্ট্রেট করে পড়বেন এবং প্রিপারেশন নেবেন। দ্যাট উইল বি ভেরি মাচ হেল্পফুল। তাহলে পরীক্ষার সময় গিয়ে যখন র্যাপিড ফায়ার কোশ্চেন হবে, অর্থাৎ তখন তো খুব অল্প সময়ের মধ্যে এক্সামিনার আপনাকে কোশ্চেন করবে, আপনাকে রেসপন্স করতে হবে, থিঙ্কিং এর তেমন একটা সুযোগ থাকবে না, আপনার বেসিক স্পন্টেনিয়াস নলেজ থেকে আপনি স্পন্টেনিয়াস রেসপন্স করবেন। তখন আপনার এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড প্রিপারেশন থাকলে ওটা অনেক ইজি হবে এবং সময় ক্ষেপণ অনেক কম হবে বলে আমি। সো এইভাবে একটু আপনারা আইওএর প্রিপারেশন নেবেন। ইট ইজ মাই আইডিয়া। এরকম ভাবে
বিভিন্ন রকমের আইডিয়াকে একত্র করে আপনি আপনার একটা আইডিয়া জেনারেট করুন that suits you best to make your preparation maximum for these stations. তাহলে ম্যানেজমেন্টে আমরা যে ডোমেন গুলো চিন্তা করি, কমনলি আমাদের যে স্ট্রাকচার দেওয়া আছে, that is treatment, rational use of drug, prognosis and completion, adverse drug reaction, outcome assessment, relevant basic and paraclinical sciences. So these are the structured form for managing. Chronic ম্যানেজমেন্ট বা স্টেশন 3 যেটা, সেটা আসলে এই ডোমেন গুলোকে টাচ করেই প্রশ্নগুলো তৈরি করা হয়। এখন ক্রনিক কেসের যেহেতু আলাদাভাবে ইভ্যালুয়েশন বা ম্যানেজমেন্ট ভাগ করা নেই, ইট ডিপেন্ডস অন দ্য এক্সামিনার, যিনি কোশ্চেন মডারেটর, যিনি কোশ্চেন সেট করবেন, তিনি কোন জায়গাটাকে গুরুত্ব দিবেন, কোন জায়গাটা উনি স্টুডেন্টকে এভালুয়েট করতে চাচ্ছেন। বাট এই ডোমেন যেগুলো আছে, এই যে প্রায় 11টা ডোমেন, এগুলো থেকেই এই ক্রনিক কেসের স্টেশনটাও স্ট্রাকচার করা হয়। নাও পাবলিক হেলথের যেই ডোমেইন স্ট্রাকচার দেওয়া আছে, দ্যাট ইজ এপিডেমিওলজি, এনভায়রনমেন্টাল হেলথ, হেলথ প্রমোশন এন্ড এডুকেশন, হেলথ ইকোনমিক্স। এই জিনিসগুলো আপনি যখন একটা পাবলিক হেলথ ইস্যুকে আপনি যখন আইওই স্টাইলে প্রিপারেশন নেবেন, এই ডোমেনে ভাগ করে বোঝার এবং পড়ার চেষ্টা করবেন। সেম কেস আপনারা জানেন, there are 4 values of medical ethics. এই 4টা ভ্যালু, that is autonomy, beneficence, non-beneficence and justice, টাচ করেই এই ethical issues এর কোশ্চেন গুলো করা। So this is the basic structure and basic idea how a moderator sets up your question for IOE different stations. So example এর মাধ্যমে এই জিনিসগুলো আরেকটু ভালো করে বোঝা। So station 1, emergency evaluation. একটা সিনারিও, এই ধরনের সিনারিও গুলো কমন, এবং আমরা আসলে কমন এই সিনারিওই বেশি ব্যবহার করি। যে আমাদেরও তো কিছু ডিসকাশন আছে, তো আমরা যেন বোঝাতে পারি স্টুডেন্টদেরকে, সেটাই বড়। মেবি হয়তো অন্য কোনো ক্লাসেও আপনি এই ধরনের কমন সিনারিও শুনেছেন, দেখেছেন। বাট লেট আস সি, a 35-year-old man brought to the emergency department. তার এইভাবেই আপনি যখন একটা আইও স্টেশনে গিয়ে বসলেন, আমার মনে করেন আমি আপনার এক্সামিনার, আমার হাতে আপনারা যারা অলরেডি পরীক্ষা দিয়েছেন তারা জানেন, আর যারা এখনো দেননি তারা বুঝে নেবেন যে আমি পরবর্তীতে আমি এখন স্লাইডে ভাগ করে দেখাচ্ছি টোটাল কোশ্চেনটা। আলটিমেট কোশ্চেনটা কিরকম থাকে আমি একটা সেশন শেষ হলে সেটা শেষে দেখাবো, যেটা এক্সামিনারের হাতে থাকে। আপনি গিয়ে বসলেন, বসার সাথে সাথে একটা গ্রিটিংস হবে, এবং এই সিনারিওটা সাধারণত লেখা থাকে, টাইপ করা থাকে, যে এবং এক্সামিনার বলেন যে সিনারিওটা পড়ো, এবং তারপরে উনি কোশ্চেন করা শুরু করেন। অনেক সময় মুখেও সিনারিওটা বলে দেওয়া হয়। তো যাই হোক, আপনি বসার সাথে সাথে সিনারিওটা পেয়ে গেলেন, এবং অবভিয়াসলি খুব মাইনুটলি এই সিনারিওটা আপনি পড়বেন। খুব মানে সময়ের কথা চিন্তা করে খুব তাড়াহুড়া করে সিনারিওটা না বুঝে পড়লে পরবর্তী কোশ্চেন আনসার একবার শুরু হয়ে গেলে তখন কিন্তু আপনার জন্য ডিফিকাল্ট। তো খুব মাইনুটলি কি কি ইনফরমেশন দেয়া আছে, যেমন দেখুন, তাহলে 35-year-old একটা ম্যান ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসলো ইন এ ডিসওরিয়েন্টেড স্টেট, তাহলে সে ডিসওরিয়েন্টেড আছে, এবং হ্যাড এ হিস্ট্রি অফ হাই গ্রেড অফ ফিভার ফর 6 days, তাহলে একটা অ্যাকিউট ফিভার আছে which is high grade. Examination reveals his pulse rate, blood pressure, temperature were 105 per minute, 110 by 60 millimeter mercury and 104 degree Fahrenheit respectively. সেটা আপনি নোট করুন যে ঠিক আছে, টেম্পারেচারটা হাই গ্রেড 104, ব্লাড প্রেশার কিন্তু তেমন একটা খুব একটা চেঞ্জ হয়নি, কোনো হাইপারটেনশন বা হাইপারটেনশন, বাট একটু লোয়ার নরমাল আছে, পালস রেট অ্যাজ পার টেম্পারেচার 105 আছে, ঠিক আছে।
patient is icteric, had bilateral subconjunctival hemorrhage, GCS 11/15 as he is disoriented, and had no signs of meningeal irritation and no history of jaundice in the past. এই যে প্রত্যেকটা সেগমেন্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন প্রত্যেকটা লাইনে দেয়া আছে, এই জিনিসগুলো আপনার মাথায় গেঁথে নিন, এবং এটা যত দ্রুত মাইনুটলি গভীরভাবে পড়ে আপনি যত দ্রুত গেঁথে নিতে পারবেন তত দ্যাট ইজ বেটার। এবং এটা আপনাকে প্র্যাকটিসের মাধ্যমেই করতে হবে। বারবার নিজেরা এরকম দামি নিয়ে নিজেরা যখন প্র্যাকটিস করবেন, তখন একজন এক্সামিনার হবেন, একজন এক্সামিনি হবেন, ফ্রেন্ডসরা, কলিগরা, রিডিং পার্টনাররা, এবং একজন এক্সামিনারের মতো আপনারা এরকম দামি IOE সেট আপ করে প্র্যাকটিস করবেন। তাহলে আপনার এই এক্সারসাইজটা, নলেজ তো আপনি আলটিমেট পড়ালেখা করে নলেজ নেবেন, বাট IOE ওখানে গিয়ে যে পারফরমেন্স স্কিলটা সেটা ডেভেলপ করবে বেটার। সো উইথ দিস ব্যাকগ্রাউন্ড, তাহলে ফার্স্ট কোশ্চেন ইজ, what information from history do you need to evaluate the etiology of his disease? তাহলে ওই সিনারিওটা দেখেই তো আপনি একটা প্রবাবল কিছু ডিফারেন্সিয়াস চিন্তা করে নেবেন। সেই ডিফারেন্সিয়াস এর আলোকে আপনাকে এরপরেই আপনার এক্সামিনার প্রশ্ন করা শুরু করে দিল, এই প্রথম প্রশ্নটাই থ্রো করবে, এবং আপনি খেয়াল করবেন যে দিস ইজ ইন দ্য ডোমেইন অফ সাবডোমেইন অফ হিস্ট্রি। তাহলে ইভ্যালুয়েশনের যে সাবডোমেইন হিস্ট্রি ছিল, সেই হিস্ট্রির আলোকে কিন্তু এই প্রশ্নটা সেট আপ করা হয়েছে। সো আমাদের পার্টিসিপেন্টদের থেকে কেউ একজন ফিল ফ্রি টু জয়েন। আপনাদের আনমিউট করার অপশন দেওয়া আছে, আপনারা নিজেরাই আনমিউট করে কথা বলতে পারবেন। আসুন একজন এক্সামিনি হয়ে যান, এনিওয়ান, তাহলে আমাদের ক্লাসটা একটু সুন্দর হবে। ডক্টর আলিম আর রাজি, আপনি কি বলবেন? ডক্টর আসিফ রুবায়াত। আসিফ রুবায়াত, হ্যাঁ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসিফ, তাহলে what information from history do you need to evaluate the etiology of his disease? Sir, any travel history to any malaria endemic zone? Okay. Occupational হবে না তো, IOE স্টেশন আছে না, এটা তো অনেকগুলো ফ্র্যাকশন বলা আছে, তোমাকে একদম র্যাপিডলি বলে যেতে হবে। Then sir, occupational history, if the patient is any farmer or any sewage worker, then any history of any mosquito bites, sir. Then any features of any complications like epistaxis, then hematemesis, diarrhea, vomiting, myalgia, bleeding from any other sides of the body. ঠিক এভাবেই কিন্তু এক্সামিনার মিউট হয়ে তোমার দিকে তাকিয়ে থাকে, তুমি তার বুঝবে না যে তোমার কোন রেসপন্স, কারণ উনি কিন্তু টিক দিয়ে যাচ্ছেন, যেটা যেটা ওনার স্ট্রাকচার আনসার শিটে আছে সেটা ঠিক দিয়ে যাবে। এবং একটা পর্যায়ে যখন দেখা যাবে যে তুমি থেমে গেছো আর কিছু বলছো না, তখন উনি, এবং সময়ের দিকেও এক্সামিনার খেয়াল রাখবেন যে একটা, যে তোমরা জানো প্রেসক্রাইব টাইম, ওই টাইমের মধ্যে যেহেতু ওনার কোশ্চেনটা শেষ করতে হবে, তো উনি খেয়াল রাখবেন যখন তুমি থেমে যাবে তখন উনি কিন্তু নেক্সট কোশ্চেনে চলে যাবেন। অনেক ক্ষেত্রে এক্সামিনাররা জিজ্ঞেস করেন যে আর কিছু বলবে কিনা এই পর্যায়ে, এটা ডিপেন্ডস, এক্সামিনার টু এক্সামিনার ভ্যারি করে, বাট কমনলি কিন্তু আমাদের যেটা ইনস্ট্রাকশন দেওয়া সেটা হচ্ছে যে আর কিছু বলবেন কিনা এটা একদম শেষে, একদম লাস্টে গিয়ে এক্সামিনার জিজ্ঞেস করার কথা, প্রত্যেকটা কোশ্চেনে সাধারণত জিজ্ঞেস করা হয় না। সো দেখি আমরা এখানে আমাদের এক্সামিনার কি সেট করেছে। তাহলে এখানে যেহেতু অ্যাকিউট ফেব্রাইল পেশেন্ট উইথ জন্ডিস এন্ড ডিসওরিয়েন্টেশন, সুতরাং এখানে ড্রাগ টক্সিসিটি অবশ্যই চিন্তা করতে হবে, টক্সিনস রিলেটেড চিন্তা করতে হবে অবশ্যই। আসিফ ভালো বলেছে যে ম্যালিগনেন্সি, অকুপেশন এন্ড ফিশারম্যান ফার্মার, সাধারণত এই ক্ষেত্রে আমি জানি না আসিফ, হোয়াট আর ইউর ডিফারেন্সিয়াস ফ্রম দিস সিনারিও? একটা তো আমরা বুঝেছি যে তুমি ম্যালেরিয়া চিন্তা করছো, আরেকটা চিন্তা করছো অবশ্যই লেপ্টোস্পাইরোসিস চিন্তা করেছি স্যার, আর ডেঙ্গু ফিভার হতে পারে স্যার, এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম মে বি আ পসিবিলিটি স্যার। রাইট, পসিবিলিটি, ঠিক আছে। এনিওয়ে, তো এখানে তো যে সাবকনজাংটিভাল হেমোরেজ এগুলো দিয়ে
দেখি আমরা কোন দিকে আসলে ইয়ে করেছে, এবং এই ধরনের ইয়েগুলো দেয়া আছে। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে ম্যালিগন্যান্সি, উইলসন, থ্রম্বোটিক ইভেন্ট, এই জিনিসগুলোকে এক্সামিনার কেন পয়েন্টে রাখলো, রাদার কেন যে ট্রাভেল হিস্ট্রি বা ম্যালেরিয়া এখানে কেন চিন্তা করা হলো। তো মোস্ট অফ দ্য সাবকনজেন্টাল হেমোরেজ ইয়ে আর ওরকম কোনো, এটা ডিপেন্ড করে আসলে মডারেটরের উপর। তো এনিওয়ে এখানে চিন্তা করা হয়েছে যে কোনো উইলসন বা থ্রম্বোটিক ইভেন্ট থেকেও ইয়া অ্যাকিউট কন্ডিশন ডেভেলপ করলো কিনা, এরকম একটা সেটিং আছে। সো এরপরে টিচার তোমাকে বলে দিচ্ছে যে ইয়াস, হি ইজ এ ফিশারম্যান, and throws you the next question: what other signs would you look for to evaluate him properly? Dr. Asif. Sir, on general examination, I would look for any features of jaundice, red eyes, blood pressure and pulse is already given, sir. Any signs of dehydration. On systemic examination, I might find, sir, hepatomegaly. And on the skin conditions, sir, there may be bruising, purpura, transient angular rash. Right. And তো অবশ্যই যখনই তোমার এক্সামিনার বলে দিল যে হি ইজ এ ফিশারম্যান, তখন কিন্তু আর একজন একজন ওয়েল প্রিপেয়ার্ড এক্সামিনির জন্য কিন্তু আর কোনো কনফিউশন থাকলো না যে উই আর টকিং অ্যাবাউট লেপ্টোস্পাইরোসিস, তাই না? তো অবভিয়াসলি তখন লেপ্টোস্পাইরা চিন্তা করেই এই সাইনের আনসার দিতে হবে। এবং আমরা যদি ডেভিডসনের সেই লেপ্টোস্পাইরার ছবিটা মনে রাখি, তাহলেই কিন্তু এগুলো চলে আসবে। দ্যাট ইজ জিসিএস, রেসপিরেটরি রেট, purpura, flapping tremor, plantar response, hepatomegaly, JAX, papilledema, pupillary response. মডারেটর যিনি কোশ্চেন সেট করেছেন, তিনি এই জিনিসগুলোকে সেট করেছেন। এখন আমাদের সবসময় ইয়ে থাকে যে হয়তো মানে এক্সামিনে যদি নিজে মডারেটর হতো, কিছু ভ্যারিয়েশন হয়তো বা আসতো, বাট এখানে আসলে এটাকে মেনে নিতে হবে যে মডারেটর যেটা সেট করেছেন এবং যেটা আলটিমেটলি বিসিপিএস এর মডারেশন বোর্ড থেকে যেটা অ্যাপ্রুভ হয়েছে, সেটাই আসলে ফাইনাল। তো এই ছবি আমাদের সবারই পরিচিত। তাহলে এখান থেকে একটু চিন্তা করে যে কোন জিনিসগুলো আমাদের সাইন হিসেবে আসবে, এইভাবে বলতে হবে, এবং এরকম ভাবে এই পয়েন্ট গুলো দেয়া আছে, এই অনুযায়ী তোমার মার্কিং। So this addresses the second domain of the second subdomain of the domain emergency evaluation, that is physical examination. So we go to the third domain. তার আগে সাবডোমেইন, তার আগে টিচার্স রেসপন্স। এই যে তুমি বললে, তখন টিচার বললেন যে তার জিসিএস 11 আছে এবং ফ্ল্যাপিং ট্রেমার ইজ প্রেজেন্ট। তার মানে উনি ইন্ডিকেট করলেন the patient is in hepatic failure. Right. এবং এরপরে উনি কোশ্চেন বলবেন, addressing the subdomain investigation, mention initial investigation for his proper evaluation. Dr. Asif. Initial investigation will be a full blood count, where I might get neutrophilic leukocytosis, thrombocytopenia, in liver function test, maybe altered, sir, increased prothrombin time. Ultrasonogram of the abdomen may show hepatomegaly. Then serum creatinine may be raised, and urinary may reveal albumin, raised albumin cast. Chest X-ray may show opacity and consolidation, and blood culture may show, sir, typical growth of the organism. So these are my initial investigations, sir. Okay, let us see কি আছে এখানে। আপনারা খেয়াল করবেন, যেমন আপনি উত্তর দিয়েছেন যে লিভার ফাংশন টেস্ট। আপনি খেয়াল রাখবেন, যেহেতু এখানে আপনার এই আইওই তে এই ইয়েগুলো আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা স্কোরিং এর জন্য লেখা হয়। যেমন আপনি দেখুন, আপনি কিন্তু লিভার ফাংশন টেস্ট জানেন 5টা আছে, এটা আপনি সবই জানেন, কিন্তু আপনি কিন্তু
যেহেতু আপনি লিভার ফাংশন টেস্ট গুলো শুধু প্রথম দিনটাই উল্লেখ করেছেন, আপনি কিন্তু শুধু এই দিস আর দ্য প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস, ডিয়ার পার্টিসিপেন্টস প্লিজ অ্যাকনলেজ দ্যাট আপনি কিন্তু জানেন যে এখানে অবভিয়াসলি লিভার ফাংশন করতে হবে, এই ব্যাপারে তার কারো দ্বিধাদ্বন্দ্ব নেই, বাট আপনি উচ্চারণ করলেন কিন্তু শুধু প্রথম দিনটায়। লিভার ফাংশন টেস্ট বলে কিন্তু এখানে আলাদাভাবে কিছু নেই। তো এক্সামিনার কিন্তু আপনাকে শুধু প্রথম টাইমে ঠিক দেবে, আপনি কিন্তু বলেন রাইট, আলাদা ভাবে বলতে হবে। আপনি কিন্তু সেরাম বিলিরুবিন বলেন, ঠিক আছে, আপনি কিন্তু আপনার মাইন্ডে আছে, আই নো দ্যাট এভরিবডি হিয়ার নোজ দ্যাট, বাট পরীক্ষার সময় আপনি বললেন কিনা, উচ্চারণ করলেন কিনা, সেটার উপর কিন্তু আপনার নাম্বার ডিফার করবে। সো অ্যানাদার কি মেসেজ টু ইউ, যে খুব ছোট জিনিস, খুবই সাধারণ জিনিস, যে লিভার ফাংশন টেস্ট, এটা আর ভেঙে কি বলবো, কিন্তু পরীক্ষার সময় এই স্টেশনে আপনাকে ভেঙেই প্রত্যেকটা ওয়ার্ড আলাদাভাবে উচ্চারণ করতে হবে, এবং প্রত্যেকটা ওয়ার্ডের এগেইনস্টে আপনি কিন্তু ঠিক পাবেন বা নাম্বার পাবেন। সো চিন্তাটা ওভাবে করবেন এবং সেইভাবে প্র্যাকটিস করবেন, এবং সেভাবে সবকিছু, যেমন সিম্পল, আমরা তো একটা অ্যাকিউট পেশেন্ট, আমরা তো ব্লাড সুগার লেভেল দেখবো, আমরা জানি সবাই, পরীক্ষার সময় আমি উচ্চারণ করছি কিনা, আরবিএস কালচার গুলো বলেছেন, আল্ট্রাসাউন্ড বলেছেন, ফাইন। সো এই জায়গাগুলো আমরা যেন আনসার করার সময় খেয়াল করি, দ্যাট এভরি ওয়ার্ড মাস্ট বি আটার্ড টু গেট দ্য এখানে এসে পেশেন্ট টিচার আপনাকে বলবে, দ্য পেশেন্ট হ্যাজ neutrophilic leukocytosis with thrombocytopenia, bicarbonate is low, raised bilirubin, alanine transferase and prothrombin time, serum creatinine is fine. তার মানে আপনি বুঝে নিচ্ছেন there is AKI, there is hepatic and renal impairment, right, hepatic and renal impairment, এই কথাগুলো আপনি বুঝে নিলেন, এবং এরপরেই বলা হবে যে so mention the test to confirm the etiology in this case, এবং আসিফ নিশ্চয়ই জানে, আমরা একটু আগিয়ে যাই, যে that is leptospira PCR serological test আমরা কমনলি করি, but ideal is PCR and ELISA তো আছে। সো এখানেই এই আমার যে মডারেটর, তিনি কিন্তু আলাদাভাবে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস এরকম একটা কোশ্চেন আসতেই পারে, বাট যিনি মডারেশন সেট করেছেন উনি মনে করেছেন লেপ্টোস্পাইরোসিস তো ইজ অবভিয়াস, এটা আলাদা কোশ্চেন করার দরকার, বা উনি কোনো প্যারাক্লিনিক্যাল সায়েন্স বা রিলেভেন্ট কোনো বেসিক কোশ্চেন করতে পারতেন, থাকতে পারতো লেপ্টোস্পাইরোসিস এর উপর, তো সেখানে ইনি করেননি। তো এক একটা ডোমেইন, এটা মডারেটরের উপর ডিপেন্ড করবে যে উনি সবগুলো ডোমেইন টাচ করতেও, সাবডোমেইন টাচ করতেও পারেন, নাও করতে পারেন, বাট আপনার প্রিপারেশন সবগুলো সাবডোমেইন টাচ করেই হবে। সো দিস ইজ দ্য কোয়েশ্চেন পেপার, যেটা এক্সামিনারের হাতে থাকে। আপনি দেখেন এভাবে সিনারিওটা থাকবে, এভাবে এতক্ষণ আমরা যে কোশ্চেন গুলো আলাদা আলাদা ভাবে দেখালাম, সেভাবে কোশ্চেন গুলো এভাবে থাকবে, এক্সপেক্টেড আনসার থাকবে, তার পাশে আপনি পার্শিয়ালি কারেক্ট অর নট অ্যাটেম্পটেড এটা থাকবে, আর কারেক্টেড হলে এখানেই টিক করবেন। যদি পার্শিয়ালি কারেক্ট হন, সেক্ষেত্রে আমরা কমনলি এই খাতাটা তো চলে যায় হচ্ছে অ্যাসেসরের কাছে, এখানে টিক চিহ্ন দিয়ে এক্সামিনার, আপনাদের যে যারা পরীক্ষা দিয়েছেন তারা জানেন, পাশের ঝুড়ি বা বাস্কেটে রেখে দেয়, সেটা কালেক্ট করে চলে যায় অ্যাসেসরের কাছে। অ্যাসেসর তখন দেখবে যে এখানে কোথায় কোথায় টিক দেওয়া হয়েছে, তাহলে নট অ্যাটেম্পটেড তার মানে 0, পার্শিয়ালি কারেক্ট তার মানে এখানে 0.5 আছে, তাহলে 0.25, আর কারেক্ট হলে তো ফুল মার্ক 0.5। এভাবে অ্যাসেসর মার্কিং করে এখানে মার্কটাকে লিখেন এবং আলটিমেটলি টোটাল করেন। এবং এখানে দেখুন যে প্রত্যেকটা আনসারের শেষে টিচার এবং এক্সামিনার কি রেসপন্স করবে, যেটা আমি স্লাইডে দেখিয়েছি, এগুলো পাশে এরকম লেখা আছে। তো আপনাকে আগে কোশ্চেন করলো, আপনি আনসার দিলেন, যখন দেখলো যে না আপনার আনসার শেষ, তখন উনি আপনাকে নেক্সট ক্লুটা দিবেন বিফোর গোয়িং টু দ্য নেক্সট কোয়েশ্চেন। এভাবেই এই স্টেশনটা শেষ হবে। এক্সামিনার সিগনেচার করে এটা বাস্কেটে ফেলে দেবেন, পরবর্তীতে অ্যাসেসর মার্কিং করে আপনার মার্কস আপনি লিখবেন। আবারও বলছি যে দেখুন কিভাবে ফ্র্যাকশনে নাম্বার গুলো দেওয়া হয়েছে, আপনি যত
বেশি শব্দ উচ্চারণ করবেন রিলেভেন্ট, তত বেশি নাম্বার স্কোরিং করার সুযোগ আছে, rather than speaking in headlines. Go to fractional answers. তো আসুন আমরা নেক্সট ডোমেইন, দ্যাট ইজ ইমার্জেন্সি ম্যানেজমেন্টের একটা উদাহরণ দেখি। তার আগে এই এই এখন পর্যন্ত আমরা যতটুকু আলোচনা করলাম, কারো কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম সালাম। স্যার ফিভার উইথ জন্ডিস 6 ডেজ, তাহলে এই রোগীর স্যার আমরা ডোমেইনের মধ্যে হিস্ট্রিতে মেলিগনেন্সি, উইলসন, টক্সিন, অ্যালকোহল, স্যার এটা দিয়ে আমরা কিভাবে মেলাবো, মানে এই হিস্ট্রিটা কেন নিতে হবে? ফিভার উইথ জন্ডিস 6 ডেজ, রাইট। আমি আই আন্ডারস্ট্যান্ড। এখানে আসলে আমি বলবো যে এইগুলো আসলে বিভিন্ন মক ইয়ে হয়েছে বিসিপিএস এর, সেখান থেকে আমি কোশ্চেন এক্সট্রাক্ট করেছি, আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য যে যাতে বিসিপিএস এর ফ্লেভারটা আপনারা পান, নাম্বার 1। নাম্বার 2, আমারও ওই জায়গায় এটা মনে হয়েছে যে মডারেটর এই জায়গাগুলো যেহেতু কিছু জায়গাতে আমারও একটু কোশ্চেনেবল মনে হয়েছে। তো এগুলো তবে এগুলো তো আসলে মকের জন্য একজন করেন, বাট আপনাদের মেইন পরীক্ষায় যে আইওই তে কোশ্চেন যাবে সেটা তো আসলে একজন সেট করার পরে দেয়ার ইজ এ মডারেশন বোর্ডের সবাই দেখে অনেক যাচাই বাছাই করে একটা কোশ্চেন সেট করা হয়। তো সেই জায়গাতে অ্যাম্বিগুইটি গুলো অনেকটাই থাকবে না। আই ডু এগ্রি উইথ ইউ, বাট এই কোশ্চেন তো আসলে আপনারা পাবেন না, তার মানে যেটা মানে আপনারা খেয়াল করুন, rather than justifying these question answers, যে তারপর স্যার আমরা ফিশারম্যান এবং লেপ্টোস্পাইরা থেকে স্যার আগাচ্ছি, পরবর্তী ইনভেস্টিগেশনে আমরা ম্যালেরিয়া প্যারাসাইট আবার পড়লাম, মানে আমরা তো স্যার আগাইতেছিলাম, মানে আমরা তো ফিশারম্যান লেপ্টোস্পাইরা নিয়ে আগাচ্ছিলাম, পরবর্তীতে ইনভেস্টিগেশনে কি আমরা ম্যালেরিয়া প্যারাসাইট মানে এমপি পড়াইলাম, মানে এটা স্যার লিংকটা কি? আচ্ছা সিবিসি আমি একটু দেখি, ব্লাড ফর এমপি, আরডিটি ফর ম্যালেরিয়া প্যারাসাইট, ইনভেস্টিগেশনে কি সেটা বলা হয়েছে? স্যার এই ম্যালেরিয়া প্যারাসাইট স্যার বলা হয়েছে কোথায়? সিবিসি, ইউরিনারি, আরবিএস, সেরাম ইলেকট্রোলাইট, সেরাম ক্রিয়েটিনিন, বিলিরুবিন, এলটি প্রথম মিড টাইম, আচ্ছা ব্লাড ফর এমপি এন্ড ব্লাড ফর এমপি। হ্যাঁ, এখানে যেটা ইয়ে করা হয়েছে যে আমি যদি জাস্টিফাই করি, যদি এই কোশ্চেনটা আমি সেট আপ করিনি, আমি যদি জাস্টিফাই করি সেক্ষেত্রে যে একটু এক্সক্লুড দা, যে আমরা রাইট, কারণ আমরা তো মানে দ্য পেশেন্ট ক্যান বি এ ফিশারম্যান, বাট ফিশারম্যানেরও তো ম্যালেরিয়া হতেই পারে। এটা যদিও আমরা মনে করছি যে আলটিমেট আমরা ল্যাপ্টোস্পাইরা ইজ দা মোস্ট লাইকলি ডায়াগনোসিস, তারপরেও আপনি তো দু একটা ইনভেস্টিগেশন তো ক্লোজ ডিফারেন্সিয়েটস কে এক্সক্লুড করার জন্য রাখবেন। সো আই থিংক দিস ইজ জাস্টিফাইড। স্যার আসসালামু আলাইকুম স্যার, সেকেন্ড সাবডোমেইনে জিসিএস আর ফ্ল্যাপিং টাইমর যদি কোনো কারণে পার্টিসিপেন্ট মিস করে, সেক্ষেত্রে কি এক্সামিনার সেই হিন্টসটা দিবে যে জিসিএস 11 ফ্ল্যাপিং টাইমর প্রেজেন্ট? হ্যাঁ দেবে, কারণ এখানে এক্সামিনারের ভ্যারিয়েশনের কোনো সুযোগ নেই, উনি এটা আপনাকে বলতে এক ধরনের বাধ্য, যেহেতু ওনাকে এটা ইনস্ট্রাকশন দেয়া। আপনি যদি নাও বলে থাকেন তখন তারপরে উনি বলবেন যে we found that disease is 11 flapping tremor is present. না স্যার, এক্সামিনে স্যার ভেরিয়েশন হয় স্যার, অনেকে এক্সামিনার একদম ক্লু দেয় না, অনেকগুলো দেয় স্যার, এটা আমাদের দেখা স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আসলে মন্তব্য থেকে বিরত থাকবো। হ্যাঁ, এটা আমি আপনাকে বলবো না যে না এটা তুমি ঠিক বলছো না, এটা বলবো না, কারণ বিভিন্ন ভ্যারিয়েশন হয়, এটা আমরাও তো দেখি আসলে, ফ্র্যাঙ্কলি স্পিকিং। এখন টু আর ইজ হিউম্যান, এভাবে কিছু জিনিস তো মেনে নিতে হয় আসলে। তবে অবশ্যই আমরা মানে সর্বতভাবে এক্সামিনার ওরকম ভাবে ব্রিফড হন এবং সর্বোচ্চ চেষ্টা করা হয় ফ্রম এক্সামিনেশন ডিপার্টমেন্ট অফ বিসিপিএস যাতে এই ভ্যারিয়েবিলিটি গুলো না থাকে। তবে আমরা আশা করছি যে উইথ টাইম আসলে আইওই তো এক্সামিনারদের জন্য কম্পারেটিভলি নতুন, যেমন তোমাদের জন্য নতুন তেমনি আমাদের জন্য নতুন। সো মানে দিস টাইপ অফ অ্যাম্বিগুইটি এন্ড আদার ফ্লস আর গেটিং লেস ডে বাই ডে। তবে আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং তারপরও কিছু কিছু ক্ষেত্রের জন্য দুঃখ প্রকাশ তো অবশ্যই করি। আর কিছু
আমরা পরের কোশ্চেন আগাই স্যার। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। তো তাহলে আমার ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, তাহলে আবার আমরা ডোমেইন গুলো খেয়াল করি, সাব ডোমেইন গুলো, যে ট্রিটমেন্ট, রেশনাল ইউজ, prognosis of and complication, adverse drug reaction, outcome assessment, relevant basic and para-clinical sciences, and recent updates and ethical issues. These are the subdomains. তাহলে একটা ইমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য চিন্তা করা হয়েছে a case of drowning, that is 2-year-old boy submerged in a pond for 30 minutes. His father rescued him from the water and rushed to the emergency department of district hospital. Doctor attended the child. On examination, it was found that the boy was unconscious. He had respiratory distress, frothing through nose and mouth. So this is the scenario. So subdomain 1, treatment. Mention 5 important immediate treatment options. Arjun, volunteer karo. I'll be very glad. কেউ একজন স্পন্টেনিয়াসলি যদি করতেন, ডক্টর আসিফ করেছেন এর আগের বার, চাইলে তিনিও করতে পারেন, অথবা অন্য কেউ যদি আপনারা করেন। ইন্টারেকশন করলে ভলান্টিয়ার করো, তাহলে ক্লাসটা একটু মোর প্যালেটেবল। ডক্টর তাসনিম আনম পান্থ। ওকে প্লিজ স্যার, ইমিডিয়েটলি আমরা র‍্যাপিড অ্যাসেসমেন্ট করব এবং সাইমালটেনিয়াস রিসাসিটেশন করার চেষ্টা করব। নাসোফ্যারিঞ্জিয়াল সাকশন দিব, অক্সিজেন ইনহেলেশন দিব, আইভি ফ্লুইডের ব্যবস্থা করব এবং অ্যান্টিবায়োটিক দিব স্যার। ওকে, তাহলে যেহেতু ড্রাউনিং, আপনার প্রাইমারি কেয়ারটা একটু অবশ্যই খেয়াল রাখতে হবে। রিমুভাল অফ ওয়েটস এন্ড ড্রাইং অফ দ্য বডি, পজিশনিং, দ্যাট ইজ একদম কমন যে ইয়েগুলো, দ্যাট ইজ এবিসি, কেয়ার অফ এবিসি। এখানে একটু খেয়াল রাখবেন যে 100% অক্সিজেন and ventilation is a prime issue. And check breathing and heart rate, blood pressure, start chest compression if asystole is there, and start infusion of normal saline, যেটা আপনি বলেছেন, and tachycardia CRT, that is with more than 3 seconds. এই জিনিসগুলো আমরা করবো, that is primary যে কেয়ার ইয়েগুলো ইমিডিয়েট। এই ধরনের ইমার্জেন্সি কেস মাত্র আপনার ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসলো, যে জিনিসগুলো অ্যাড্রেস করা দরকার সেগুলোকে এখানে প্রাইমারি হাইলাইট করা হয়েছে। ফাইভ ইম্পর্টেন্ট ইমিডিয়েট ট্রিটমেন্ট, ব্যাপারটা হচ্ছে ইমিডিয়েট ট্রিটমেন্ট। সো আফটার রিসাসিটেশন দ্য চাইল্ড ডেভেলপ কনভালশন, হোয়াট উইল ইউ ডু? ডক্টর তাসনিম, যিনি রেসপন্স করছিলেন, ডক্টর তাসনিম, আপনি আবার আনমিউট করতে হবে। আপনি কি আছেন? ডক্টর তাসনিম পান্থ। উনি সম্ভবত ডিসকানেক্টেড অথবা আনমিউট করতে পারছেন। এনিওয়ে, এনিওয়ান এলস? ডক্টর আসিফ, আপনি আবার আসতে পারেন। জি আচ্ছা, so after resuscitation convulsion, I will make the patient in left lateral position, that is safe position. The patient from any harmful substances like fire and other sharp substances. Then I will give anticonvulsants of diazepam per rectal, 5 milligram. Can be repeated, sir, after 10 to 15 minutes if not controlled. So these are the things that has been prescribed. Yes, parectal diazepam is the mainstay of treatment. তার সাথে to 10% dextrose, oxygen, and the এই basic investigation গুলো পাঠাতে হবে। So these are the points. And the complications which might be developed, আমরা জানি, আমরা একটু আগিয়ে যাচ্ছি। So brain injury, pulmonary injury, metabolic acidosis, ischemic injury to vital organs,
These are the primary complications. এর মধ্যে থেকে আপনি যে কটা জানেন সে কটা বলবেন। 3 complications এর কথা বলা হয়েছে, 3টাতে নাম্বার দেওয়া। So obviously the patient এর convulsion হচ্ছে, which is hypoxic convulsion definitely, brain injury থাকাটাই উচিত, বা drowning এর primary is a pulmonary injury and ARDS common complication. Acidosis as well, and ischemic injury to vital organs, kidney, liver, intestine. This is the common complication of drowning. Am I audible? Yes, sir. Yes, sir. Yes, sir. আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, আমাকে শুনতে পাওয়া যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, so Dr. Asif, mentioned 4 preventive measures to prevent drowning in children. আমি এক্স্যাক্টলি বলতে পারবো না স্যার, বাট একটু আইডিয়া করে বলতে পারবো। ইনক্রিজ দ্য অ্যাওয়ারনেস বাই দ্য পেশেন্ট স্যার, বাই দ্য প্যারেন্টস, ক্লোজ অবজারভেশন স্যার। গুড, ঠিক আছে। তাহলে এই জায়গাগুলোতে অনেক জায়গা যদি আমার প্রিপারেশন না থাকে, কমন আইডিয়া থেকে আমাদের অবশ্যই রেসপন্স করতে হবে। বাট যেহেতু আমাদের একটা সাবডোমেইন ইজ প্রিভেনশন, সো এই আপনি যখন প্রিপারেশন নেবেন, রিমেম্বার যে জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট সেখানে প্রিভেন্টিভ মেজার্স গুলোকে অবশ্যই আপনারা সেরকম জোর দিয়ে একটা প্রিপারেশনের মধ্যে রাখবেন। So close observation, wearing bell, fencing by the near ponds, fencing around the courtyard. These are the common preventive measures that are advocated to prevent drowning. And lastly, the drug complication, the adverse drug reaction is another subdomain of emergency management. What complication may occur if IV medication is used to control the convulsion? স্যার 2.4 এর স্লাইডটা স্যার আরেকবার একটু দেখালেন। Preventive measures. These are the common preventive measures advocated to prevent drowning. থ্যাংক ইউ স্যার। So, আমরা যদি IV medication ব্যবহার করি for what complication may arise? আমরা যদি IV medication ব্যবহার করি কনভালশনে, drowning, patient may develop respiratory depression as the patient already having ARDS, maybe right. having ARDS. You're absolutely right. Sudden respiratory arrest may happen. So rectal diazepam is the choice. So the relevant basic and paraclinical. Paraclinical means যে clinicals এর পাশাপাশি, like epidemiology and others. একটা তো clinical science, that is আমাদের diagnosis, treatment, investigation. These are the clinical science. এর পাশাপাশি যে pathophysiology, তারপর epidemiology and others. These are the paraclinical sciences. So এখানে সেটাকে অ্যাড্রেস করা হয়েছে। Can you explain the pathophysiology of convulsion here? Yes, অবশ্যই hypoxia is the main pathophysiology behind the convulsion in a drowning case. And প্রতিটা এই স্লাইডটা আমি প্রতিটা কোশ্চেনে রাখিনি, that examiner finally concludes saying that do you want to say anything more? এই জায়গায় এসে যদি এমন হতে পারে যে আপনি কোনো একটা কোশ্চেনের কিছু একটা ওই সময় মনে আস্তে আস্তে করে আসেনি, এরকম আমাদের হয়, আমরা দেখেছি এক্সামিনারদের ক্ষেত্রে, যে হয়তো কথার কথা যে এই যে সাডেন রেসপিরেটরি অ্যারেস্ট, এই কথাটা হয়তো তখন আপনার মনে পড়েনি, কিন্তু আপনি সময়ের জন্য বলেছেন যে ওকে স্যার পাস, তো এক্সামিনার হয়তো নেক্সট কোয়েশ্চেনে চলে গেছেন।
এই জায়গায় এসে আপনার হঠাৎ করে মনে পড়লো যে complication of IV medication তো sudden respiratory arrest or respiratory failure, acute respiratory failure, respiratory মনে পড়লো, তখন ইউ ক্যান অ্যাট দিস স্টেশন আপনি মাঝখানে অন্য প্রশ্ন যখন হচ্ছে, যখন এই প্রশ্ন চলাকালীনই হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড আপনার মনে ওই উত্তরটা এসছে, আগের প্রশ্নের উত্তরটা, আপনি ওই জায়গায় এক্সামিনারকে ডিস্টার্ব করবেন না, আর বলবেন স্যার স্যার আমার আগের প্রশ্নের উত্তরটা মনে পড়েছে বলতে চাই না, আপনি যেই প্রশ্নে আছেন সেটা আপনি শেষ করুন আনসার। অ্যাট দ্য এন্ড ইউ উইল বি গিভেন এ চান্স যে প্রত্যেকটা স্টেশনে প্রত্যেকটা কোশ্চেনের শেষেই এক্সামিনার লাস্টে গিয়ে কনক্লুশনের আগে বলবে যে ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং মোর। সেই জায়গায় গিয়ে অতীত কোনো প্রশ্নের কোনো জায়গায় আপনি যদি ক্লারিফিকেশন করতে চান বা কোনো কিছু মনে পড়ে অ্যাড করতে চান, ইউ ক্যান অ্যাড। সো এই জায়গার জন্য আপনি একটু অপেক্ষা করবেন, অন্য প্রশ্ন চলাকালীন সময়ে পূর্ববর্তী প্রশ্নের কোনো ইস্যু নিয়ে ডিস্টার্ব হবেন না বা ডিস্টার্ব করবেন না। সো দিস ইজ দ্য, এতক্ষণ আমরা যে ব্রেকআপে দেখলাম এই এক্সামিনের হাতে যে লিস্টটা থাকবে, এভাবে অলমোস্ট প্রত্যেকটা পয়েন্টে এখানে 0.5 করে নাম্বারিং করা হয়েছে এবং সেই অনুযায়ী রাখা হয়েছে, মোর অর লেস 0.5 প্রতিটিতে। তাহলে আমরা একটু ক্রনিক কেসের একটা উদাহরণ দেখি। ডোমেইন গুলো এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, আমরা বলেছি যে ইভ্যালুয়েশন এন্ড ম্যানেজমেন্টে যে কোনো সাবডোমেইনই ক্রনিক কেসে ব্যবহৃত হতে পারে। So a 40-year-old man was admitted to the medicine ward with ischemic stroke with left-sided hemiparesis 7 days back. On examination, his pulse rate was 86 minutes per and regular blood pressure was 160 by 100 milligram mercury, and there was splenomegaly. তো তাহলে একটা acute stroke, left-sided hemiparesis with hypertension, blood pressure raised, and splenomegaly. This is the scenario in a 40-year-old man. তাহলে এই যে প্রত্যেকটা ইম্পর্টেন্ট পার্ট, এই জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন। কুইক একটা ডিফারেন্সিয়াল ফর্মুলেট করার চেষ্টা করবেন, পরবর্তী কোশ্চেনে আপনি সেটা ক্লু পেয়ে এগিয়ে যাবেন। সো আসিফ ছাড়া আর কেউ ইন্টারেস্টেড? Mention points in history that you should ask to evaluate the etiology of his stroke. তাহলে শুরুতেই প্রথম কোশ্চেনে বোঝা যাচ্ছে যে এই স্ট্রোকটার একটা সেকেন্ডারি ইটিওলজি থাকারই সম্ভাবনা বেশি। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। বাট সো মেনশন পয়েন্ট, এই যে এই কোশ্চেনে যে একটা ক্লু যে তাহলে দি স্ট্রোক ইজ সামথিং সেকেন্ডারি, ইভ্যালুয়েট দ্য ইটিওলজি, ইটিওলজিকে ইভ্যালুয়েট করার জন্য হিস্ট্রি নিতে বলা হচ্ছে। সো সেই আলোকে হোয়াট আর দ্য পয়েন্টস ইন হিস্ট্রি ইউ শুড হাইলাইট? এনিওয়ান? স্যার থ্যাংক ইউ স্যার। স্যার আমি ডক্টর রুহুল আমিন। সরি, কি নাম কাইন্ডলি? রুহুল আমিন খান। Ruhul Amin, please, Dr. Ruhul Amin. So, what are your points in history? Sir, visual disturbance. Sir, visual disturbance, epistaxis, pruritus, lassitude, blackout, headache, dizziness, and epilepsy. Good. সো আপনার ইয়ে থেকে বোঝা যাচ্ছে যে আপনি এটা চিন্তা করতে পেরেছেন যে একটা স্ট্রোক উইথ স্প্লিনোমেগালি, মোস্ট লাইকলি দিস ইজ আ কেস অফ পলিসাইথেমিয়া ভেরা, এবং সে আলোকে আপনি অলরেডি কিছু উত্তর দিয়েছেন। অবশ্যই ওই যে পলিসাইথেমিয়া প্রেজেন্টেশনে যেসব হিস্ট্রি হাইলাইটেড সেগুলোকে আপনার একদম ছোটস্থ মুখস্থ থাকতে হবে। সেক্ষেত্রে আপনি প্রতিটা পয়েন্ট টাচ করতে পারবেন। আপনারা জানেন যে কমনলি peptic ulcer disease is common, so upper abdominal pain, thrombotic event আপনারা জানেনই, pruritus, epistaxis, all these are important history relevant to evaluate the etiology. তাহলে এখানেও প্রশ্ন খেয়াল রাখবেন যে আপনাকে শুধু জেনারেল হিস্ট্রি নিতে বলা হয়নি, বলা হয়েছে টু ইভ্যালুয়েট দ্য ইটিওলজি। এভাবে একটু খেয়াল করে আপনারা উত্তর দেবেন। এই জায়গায় একটি টিচার বলবে যে হেডেক, ডিজিনেস এবং pruritus আছে, and so what are the investigations to establish the etiological diagnosis in this case? Dr. Ghulam.
Sir, etiological diagnosis এর জন্য, sir, I can do the um, full blood count with ESR, CRP, hematocrit, RBC volume, and RBC volume and plasma volume also. Red cell volume and plasma volume and JAK2 mutation and bone marrow study. I will suggest. Good. Almost all touched. তো যেহেতু এটা রেনাল ইম্পায়ারমেন্ট হতে পারে, সো সেরাম ক্রিয়েটিনিন, যেহেতু আমার আদার কজেস অফ increased red cell mass is one is polycythemia rubra vera and another is due to hypoxia or increased erythropoietin due to any cause. That is the differentials. So সেটার জন্য আমরা সেরাম ক্রিয়েটিনিন, সেরাম ইরাইথ্রোপয়েটিন ওটাও আমরা চিন্তায় রাখবো। তার সাথে পলিসাইথেমিয়া রুব্রা ভেরা যেগুলো ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েটেড ইনভেস্টিগেশনস সেগুলো তো আমরা বলবোই। এখানে সিবিসির মধ্যেই হয়তো চিন্তা করা হয়েছে যে হেমাটোক্রিটটা চলে আসবে। তো টিচার এখানে এসে বলবে যে হিমোগ্লোবিন ইজ 18.5, hematocrit is 57%, WBC is 13,000, platelet is 5,20,000, NESR and all these, and lastly the JAK2 mutation is detected. Then literally examiner আপনাকে diagnosis বলেই দিল, that is polycythemia vera, এবং কোশ্চেন করলো what other complications might happen in this case. So polycythemia rubra vera যেসব কমপ্লিকেশন আপনারা জানেন সবাই, সেগুলোকেই আপনি উল্লেখ করবেন এবং সবগুলোর জন্য নাম্বার দেয়া আছে। সো এইভাবেই কমপ্লিকেশন ডোমেইনটাকে অ্যাড্রেস করা হবে। এর আগে সাবডোমেইন গুলো আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, যেগুলো আমরা ইনভেস্টিগেশনস, হিস্ট্রি এগুলোকেই সাবডোমেইনের মধ্যে হাইলাইট করা হয়েছে। এখানে কমপ্লিকেশন এন্ড ট্রিটমেন্টের জন্য মেনশন ড্রাগস টু ট্রিট দিস কন্ডিশন আপনারা জানেন, অ্যাসপিরিন to prevent thrombosis, interferon alpha and hydroxycarbamide or hydroxyurea to suppress the bone marrow. And if the suppression is not enough, then ruxolitinib is the choice of drug and others. So এই জিনিসগুলো আপনার জানা আছে বা এরকম টপিক ওয়াইজ আপনি এইসব কোন যেগুলোতে মাল্টিপল ড্রাগ ব্যবহার করা হয় খেয়াল রাখবেন, ড্রাগগুলোর নাম আলাদা আলাদা ভাবে এভাবে পরীক্ষায় জিজ্ঞেস করা হবে। সো দ্য টোটাল কোয়েশ্চেন ইজ লাইক দিস, যেটা এক্সামিনার হাতে থাকবে এবং আপনারা আগেও খেয়াল করেছেন যে কোয়েশ্চেনস, তারপর চেকলিস্ট এবং ইনস্ট্রাকশন ফর দ্য এক্সামিনার, যেগুলো এক্সামিনার আপনাকে প্রোভাইড করবে। সো আমাদের অলমোস্ট আমরা অনেকক্ষণ ধরে আলাপ করছি, আস্তে আস্তে আমরা শেষের দিকে আগাচ্ছি। সো নেক্সট ডোমেইন ইজ রিসেন্ট আপডেট। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। Oh yes, please. স্যার যদি স্যার এই ডোমেইনটাতে স্যার যদি স্যার ডায়াগনোসিস আমি ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ধরে আগাই স্যার, কথাটা স্পষ্ট হয়নি, আবার বলুন। স্যার যদি ডায়াগনোসিসটা যদি স্যার ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ধরে আগাই, কারণ স্যার এখানে স্ট্রোক আছে, আবার স্যার স্প্লেনোমেগালি আছে। হ্যাঁ ঠিক আছে, এখানে আপনাকে আপনি 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 চিন্তা করছেন যে তো স্যার হাইপারটেনশনটা না থাকলে স্যার ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস যেত, হাইপারটেনশনটা একটু স্যার একটু এগেইনস্টে যায়, তাছাড়া যেত। হ্যাঁ কোনো ফিভারের কোনো হিস্টরি এখানে ফিভারের কোনো কথাই বলা হয়নি। সো এখানে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস প্রাইমারি ধরাটা ঠিক হবে না, পরীক্ষার সময় ঠিক হবে, জ্বরের কথা বলা হয়নি। তবে স্যার এক্সামিনার স্যারকে তো জিজ্ঞেস করলে তো তখন না বলবে, যখন আমি ডিডি হিসেবে বলবো কিন্তু প্রশ্ন ধরতে গেলে তো উনি না বলবেন হয়তো বা, আর এটা যখন থাকবে ডিডি হিসেবে তখন তো হ্যাঁ বলবেন, তখন হয়তো সুইচ করা যাবে পিআরবি। হ্যাঁ, কারণ এখানে যদি আপনি এই জায়গায় আপনার মানে এটা হচ্ছে আপনি যদি এই জায়গায় ক্লুটা ধরতে না, কেউ যদি মিস করে প্রথমে সাইথেমিয়া চিন্তা না করে অন্য কিছু চিন্তা করে, এই জায়গাটা তো হয়তো মিস হবে। কিন্তু যখন এই জন্য প্রথম ইয়েতেই এক্সামিনার আপনাকে ক্লু দিচ্ছে যে হেডেক, ডিজিনেস, প্যুরিটাস,
যখনই বলবে তখনই কিন্তু আপনি তখন কনফার্ম হয়ে গেলেন যে না দিস পলিসাইথেমা। এর পরের কোশ্চেন গুলোতে আর আপনার অতটা আপনি তখন লাইনে চলে আসবেন, কারণ আপনাকে প্রথম কোশ্চেনের পরেই কিন্তু এই ক্লুটা দিয়েই আপনাকে পলিসাইথেমাতে নিয়ে আসা হবে। তখন আপনি ওই যে লাস্টে যে আপনি আর কিছু বলতে চান কিনা, তখন আপনি হয়তো আবার ব্যাক করতে পারেন যে স্যার হিস্ট্রি পয়েন্ট গুলো আমি তো কারেক্ট করতে চাই, দিস আর দ্য হিস্ট্রিজ আই উড টেক ইন দিস, এইরকম ভাবে যদি কোশ্চেন আসে আর কি। কিন্তু স্যার সেক্ষেত্রে মার্কস কি কমে যাবে না স্যার? প্রথম প্রশ্নটা যেহেতু মিস করলাম আমি। আপনি যদি আপনি একদম শেষে গিয়ে কিছু কারেকশন করতে পারেন, সেগুলো আপনি আবার নাম্বার পাবেন, কারণ আপনার পরীক্ষা তো শেষ হয়নি। ইভেন আপনি যদি একটু ভুলও কিছু বলে থাকেন, শেষে গিয়ে আপনি যদি বলেন যে স্যার আই ওয়ান্ট টু কারেক্ট দ্যাট পোর্শন এবং কারেকশন করে দেন, তাহলে আপনি ওটা কারেক্টেড হয়ে যাবেন। ওই জন্যই তো লাস্টে এই স্লটটা রাখা হয়েছে যে অডিও, কারণ মানুষ একটা জায়গায় ভুল হতেই পারে, ওটা কারেকশন করার জন্য ওটা রাখা হয়েছে যে উড ইউ লাইক টু অ্যাড সামথিং। প্রত্যেকটা প্রশ্নের শেষে এই কোশ্চেনটা করা হয়। তাহলে অবশ্যই সিওপিডি, তার মানে হচ্ছে লেটেস্ট গোল্ড ক্রাইটেরিয়া, আপনারা সকলেই জানেন নভেম্বর 22 তে পাবলিশ, দ্যাট ইজ 23 তে অলরেডি আপনাদের সকলের জানা আছে। So what parameters would you consider for him, for classifying him and according to the new gold guideline? তাহলে এই আপনারা সিওপিডি তো বলেই দেওয়া হয়েছে, তাকে ক্লাসিফাই করার জন্য আপনি কি কি প্যারামিটার দেখবেন। তাহলে আপনারা জানেন যে মূলত 4টা প্যারামিটার দেখা হয়, that is FEV1, moderate or severe exacerbation history and hospital admission, then MRC score and the CAT score. এবং এটা আপনি যখন বললেন তখন এক্সামিনার আপনাকে বলে দিবে যে so this patient has 28% of FEV1, 1 moderate exacerbation without hospitalization, MRC is 2 and CAT is 14. So the next question is, what is the category of his illness? Anyone? তাহলে কোন ক্যাটাগরিতে পড়বে? স্যার ক্যাটাগরি বি তে পড়বে। Excellent. So this is category B, আপনারা সকলে জানেন। So this is category B. তাহলে এটা আপনাদের জানা থাকতে হবে। So what non-pharmacological measures will be beneficial for this patient? আপনারা এগুলোও জানেন, এখানে একদম এই গোল্ড ক্রাইটেরিয়ার মধ্যে সব একদম বক্স করে লেখা আছে, পড়ে নেবেন, জেনে নেবেন, বিভিন্ন জায়গায় এটা আসতে পারে। So these are the non-pharmacological measures আপনাকে মেনশন করতে হবে। এর মধ্যে অনেকগুলো ভ্যাকসিনেশন, আর তার সাথে হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, রিহ্যাবিলিটেশন, and obviously the first thing, smoking cessation. So he still smoked despite adequate counseling. Mention nicotine replacement products and pharmacological agents, এগুলো আপনাদের জানা আছে। So nicotine replacement products and the pharmacological agents, bupropion, nortriptyline, those are used. So এইভাবে কোশ্চেনটা থাকবে এক্সামিনারের হাতে, আপনারা এইভাবে আনসার করবেন, এভাবে ফ্র্যাকশন নাম্বার থাকবে। সো ডোমেন 5 এ এসে দুটো আছে, যে কোনো থেকে কোশ্চেন আসতে পারে, অল্টারনেট হতে পারে, আবার একই পাবলিক হেলথ গত টার্মে এসছে, এবারেও যে পাবলিক হেলথের কোশ্চেন হবে না তা বলা যায় না। সো আমাদের সবকিছুর জন্য প্রিপারেশন রাখতে হবে। সো পাবলিক হেলথের একটা কমন একটা কোশ্চেন আমরা দেখি। Scenario, you have been requested by your surgery colleague to attend a patient in surgery ward. While attending the referral, you found a 17-year-old boy had a terrible road accident. An emergency splenectomy had been done due to massive splenectomy in a patient, and 5th post-operative POD te ache, slowly recovering from the major surgery. His mother was at the bedside. As the first attendant, the surgery council requested for the vaccination advice. At the splenectomy patient, vaccination advice niye এই সিনারিওটা করা হচ্ছে in a 17-year-old boy. তো তাহলে এই ধরনের ভ্যাকসিনেশন এগুলো, পাবলিক হেলথ ইস্যুস গুলো আপনাকে আলাদাভাবে একটু চক আউট করে নিতে হবে, এবং আইওই এর জন্য অবশ্যই একটু আলাদা প্রিপারেশন নিয়ে নিতে হবে। তো মোটামুটি ভাবে, so in this case, in this patient, what are the organisms you are thinking
ফর ম্যান্ডেটরি কভারেজ, যেগুলো আপনাদের জানা আছে সব, যে স্পিনিটোমি পেশেন্টের কোন কোন অর্গানিজম কমনলি এফেক্ট করে, when the vaccine should be started, জানেন যে at least 2 weeks after surgery, what prophylactic antibiotics is required for him and for how long. দুটোর জন্য আলাদা আলাদা, প্রত্যেকটার জন্য আলাদা নাম্বার থাকবে। There is phenoxymethyl penicillin, এটা একটা নাম্বার থাকবে 250 milligram twice a day for at least 2 years, আপনারা জানেন। So this is the dose and what are the advices যেগুলো আপনি পেশেন্টের মাকে বুঝিয়ে দিবেন, যে any fever, broad-spectrum antibiotic, এগুলো জানেন, avoid travel to high infectious areas, avoid contact with people who are at risk, often wash your hands, avoid raw and cooked food. This is a common question, so these are obviously known to you, and this is the question setup. So একটা পাবলিক হেলথের একটা দেখলাম, আমাদের মেডিকেল এথিক্সের একটা সিনারিও দেখি। তাহলে আপনারা জানেন যে মেডিকেল এথিক্সের যে চারটা সাবডোমেইন আছে, ওগুলোর উপরে বেস করে কোশ্চেন করা হয়। দ্যাট ইজ দ্য জাস্টিস, নন ম্যালিফিসেন্স, বেনিফিসেন্স অ্যান্ড অটোনমি। ওগুলোকে জাজ করার জন্য কোশ্চেন সেট আপ। So a 70-year-old man with diabetes, hypertension and COPD with chronic type 2 respiratory failure, domiciliary oxygen therapy তে ছিল, was admitted at the hospital with pneumonia. He has progressive dementia and difficulty in carrying out his usual activities. His neurological evaluation revealed no reversible cause. He needs mechanical ventilation due to deterioration of his condition. His son states that during his previous hospitalization, he required DNR and told him not to put on life support machine. So he denied ventilator support. তাহলে তার ছেলে বলল যে এর আগে তার বাবা তাকে বলেছে, but right now he is in dementic stage. But the patient's brother and wife were unable to confirm the fact and requested active treatment. So the emergency meeting was arranged to discuss the matter among the unit doctors. After case discussion, you seek opinion from others. So এরকম একটা সেট আপ। তাহলে দেখা যাবে যে কমনলি এথিক্যাল ইস্যুস যেগুলো আমরা আমাদের ডেইলি প্র্যাকটিসে করি, যে এরকম ভেন্টিলেটর মেশিনে দেয়া হবে কিনা, তারপরে আপনার যে কি বলে ম্যালিগনেন্সি পেশেন্ট, তাকে ম্যালিগনেন্সি সম্পর্কে জানানো হবে কিনা, তারপর তাকে যে ম্যালিগনেন্সির কোনো প্যালিয়েটিভ কেয়ার কেমোথেরাপি দিতে হবে, সেগুলো দেয়া হবে কি হবে না। এই যে বিভিন্ন কমন ইস্যুস ইন আওয়ার ডেইলি প্র্যাকটিস, যেখানে মেডিকেল এথিক্স কে আমাদের প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হয়, ওই সিনারিও গুলোকে আপনারা চক আউট করে এই আইইউ স্টেশনের জন্য প্রিপেয়ার হবেন, এবং ওই যে চারটা ডোমেইন, জাস্টিস, অটোনমি, ওই অনুযায়ী চিন্তা করবেন যে কিভাবে এই কনফ্লিক্ট, মেডিকেল কনফ্লিক্ট গুলোকে সলভ করা যায়। সো দেখি এই কোশ্চেনে কি বলা আছে। One of your colleagues argued that according to the principles of medical ethics, the patient should not be put on ventilation. What are the two principles of ethics that support his statement? Anyone? This is the last part. অটোনমি একটা আসবে স্যার। Right. তাহলে অটোনমি, যে আগে পেশেন্ট আগে বলেছিল যে সে ভেন্টিলেটরে দিতে চায় না, তাহলে আমরা অটোনমি মেবি ওয়ান অফ দ্য মেডিকেল বেসিস অফ মেডিকেল এথিক্স, যে your colleagues argued that according to the principles of ethics should not be, that is against ventilation, সে ভোট দিল, বাট বলেছে টু। তাহলে আরেকটা কি, জাস্টিস আসবে কিনা স্যার? জাস্টিস না, জাস্টিসটা আসলে ডিফারেন্ট ফ্যাক্টর। জাস্টিস কমনলি ব্যবহার করা হয় যে যেখানে একটু স্ক্যারসিটি অফ মেডিকেল ফ্যাসিলিটিস আছে, সেখানে কে পাবে কে পাবে না ফ্যাসিলিটিস গুলো, ওই ধরনের ইয়েতে আসলে জাস্টিস বেশি। এখানে আসলে অটোনমির সাথে নন ম্যালিফিসেন্সটা আসবে। নন ম্যালিফিসেন্সটা তো দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ ডুইং নো হার্ম, রাইট। তো এখানে আপনার your colleague thinks that যেহেতু you are not
মানে 100% তো আপনি বলতে পারছেন না যে অ্যাট দিস স্টেজ ভেন্টিলেশনে আপনার ইমপ্রুভ করবেই, এটা তো আর একদম 100% বলা যায় না। ইভেন ভেন্টিলেশনে তো ডিটোরিয়েটও করতে পারে। সো ইউ মে ডু সাম হার্ম। সো এই কনফ্লিক্ট তো আমাদের সবসময় থাকবে যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে, যে দেয়ার মে বি there is a portion of non-beneficence and there is a portion of beneficence. তো beneficence যখন মানে ক্লিয়ারলি ইয়ে হবে, প্রুভড হবে, সেখানে তো আর কনফ্লিক্ট থাকবে না। বাট এইসব ক্ষেত্রে কিন্তু একটা কনফ্লিক্ট থাকে, যে whether it is non-beneficence or beneficence. So autonomy is obviously, এটার জন্য দেখুন অটোনমিতে নাম্বারও বেশি দেওয়া হয়েছে, 2 দেওয়া হয়েছে, non-beneficence কে 1 বলা হয়েছে। So এখানে there is a chance that you may do harm through ventilation. এটার জন্যই non-beneficence the second principle. So how non-beneficence applies here? এই যে আপনার যে আপনি যে প্রশ্ন করেছেন সেটাই নেক্সট প্রশ্ন। Anyone? স্যার পেশেন্টের যেহেতু স্যার ইরিভার্সিবল, এখানে তো তাকে ভেন্টিলেটর দিয়ে বা এসব দিয়ে তো তার আসলে লাভ হবে। ওই যে এখানে আপনি ওটাই চিন্তা করা হয়েছে যে ইট মে প্রলং পেশেন্ট সাফারিং। এটাকেই মনে করা হচ্ছে যে it is the মানে harmful effect that may occur if we go for ventilation. সেখানে prolonged patient suffering টাকে চিন্তা করা হয়েছে। So another colleague argued to go for ventilation, that it was against ventilation. আপনার যদি আপনি against ventilation যান, তাহলে আপনার কি কি ethical point থাকবে in favor of not going for ventilation, against ventilation। আর এখানে পরবর্তী প্রশ্নে আলোচনা করা হয়েছে, আর আপনি যদি ফর ভেন্টিলেশন যান, ইন ফেভার অফ ভেন্টিলেশন, দেন হোয়াট আর দ্য এথিক্যাল পয়েন্টস দ্যাট উইল হেল্প ইউ? বেনিফিশিয়েন্স অবশ্যই। So beneficence, yes, because the patient has pneumonia. আপনি আর্গু করবেন যে আমি যদি নিউমোনিয়ার জন্য আমার পেশেন্ট ডিটোরিয়েট করেছে, সো আমি যদি ভেন্টিলেটরের সাপোর্ট দিয়ে নিউমোনিয়াটা থেকে উইন করে নিয়ে আসতে পারি, then the patient has a good chance to improve. That is beneficence, and that is how beneficence occurs here. Pneumonia is reversible infection, and patient's real preference is uncertain. এই দুটো পয়েন্ট, যে আসলে পেশেন্ট তো এখন আমাকে ডিরেক্টলি অটোনমি প্রকাশ করতে পারছে না, অটোনমিটা তার ছেলের মাধ্যমে এসছে, সো দ্যাট ইজ স্টিল আনসার্টেন। সো দিস আর দ্য পয়েন্টস। এটার জন্য আপনাকে 0.5 করে দুটো নাম্বার দেওয়া হয়েছে, যে একটা হচ্ছে নিউমোনিয়া ইজ রিভার্সিবল, আর একটা হচ্ছে পেশেন্টস রিয়েল প্রেফারেন্স ইজ স্টিল আনসার্টেন। এই দুটোকে অ্যাপ্লাই করে আপনি বেনিফিসেন্স কে অ্যাপ্লাই করতে পারেন। So last question is, how will you resolve this ethical dilemma? তাহলে আপনি কি ভেন্টিলেশনের পক্ষে যাবেন নাকি বিপক্ষে যাবেন? সো এখানে আপনার আনসারটা আসলে পক্ষে বিপক্ষে কোনোটাই হবে না। আপনার আনসারটা হবে, বিকজ এখানে যেহেতু দুই পক্ষেই মেডিকেল এথিক্স এর সাপোর্ট আছে, সো এই কনফ্লিক্টটা কিন্তু কোনো দিকে খুব বেশি ওয়েটেজ আপনি দিতে পারছেন না। সেক্ষেত্রে আপনার আনসার হবে by holding a thorough discussion with the colleagues and patient's family. আর patient's family কি চায় সেই জিনিসগুলোকে প্রাধান্য দিয়ে আপনার discuss different courses of action and explain the reasons for against the course. মানে এই যে কি করলে কি হবে, যে পেশেন্ট নিউমোনিয়া ভালো হতে পারে, আবার ওদিক দিয়ে সাফারিং বেড়ে যেতে পারে, এই যেসব পয়েন্টগুলো, এই সব কিছুই আপনি ডিসকাস করবেন। সো your answer will be holding further thorough discussion with colleagues and patient's family. So after this discussion, last question, the family members requested you to make the final choice. What will you do? একজন বলুন। So after all this discussion, লাস্টে আপনার উপরেই আপনার কাঁধেই বন্দুক রাখা হলো, এখন আপনি কোন গুলিটা ছুড়বেন? স্যার আমি যেটা করতে চাই স্যার, এই পেশেন্টটা তো স্যার রিজনেবলি ওয়েল ছিল, যদিও তার ইরিভার্সিবল
সব কন্ডিশন আছে, কিন্তু সে তো স্যার নিউমোনিয়ার আগে রিজনেবলি সে মানে আছে, স্টেবল ছিল। এখন নিউমোনিয়াটা তো স্যার রিভার্সিবল একটা কন্ডিশন, অ্যাকিউট একটা ইনসাল্ট তার হয়েছে। তো আমি কি স্যার তো আপনি বেনিফিশিয়ারিজ কে প্রায়োরিটি দিয়ে আপনি ইউ উইল গো ফর ভেন্টিলেশন। তো এখানে দুটোই রাখা হয়েছে আসলে, যে আপনি এই মানে অর এখানে আলটিমেট এখানে দুটো পয়েন্ট দেওয়া হয়েছে, বাট একটা নোট ফর মানে আপনি যেটাই আনসার করেন না কেন, কেউ যদি মনে করে যে না আমি ইয়ে করব, অটোনমিকে প্রাধান্য দিব, পেশেন্ট চাইনি, পেশেন্টের কমফোর্টকে চিন্তা করে অটোনমিটাকে আমি প্রাধান্য দেব, তাহলে এটা বললেও কারেক্ট হবে, এটা বললেও কারেক্ট হবে, এবং এক্সামিনারকে নোট দেয়া থাকবে যে as both the answers are as quite evidence ethically, so দুটোকে accept করার জন্য। তো হ্যাঁ, তো এখানে সো এইসব জায়গাতে আপনি আপনার চয়েস অনুযায়ী আপনার যেটা পছন্দ, আপনি যেটাকে ওয়েটেজ বেশি মনে হবে, go for that, don't worry whether it is right or wrong answer. So যেটা ওয়েটেজ বেশি হবে আপনি সেটাই আনসার করবেন। So dear participants, আপনারা অনেকক্ষণ